করতে চলেছি আজকের ক্লাস পিএসসির সিলেবাসে থাকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসের অষ্টাদশ পরিচ্ছেদ। দেখো, আগে আমি কিন্তু সপ্তদশ পরিচ্ছেদ পর্যন্ত পড়িয়ে দিয়েছি তোমাদের। অষ্টাদশ পরিচ্ছেদ থেকে আজকে আবার শুরু করলাম। এবার আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। দেখো, অষ্টাদশ পরিচ্ছেদে কি আছে। গোবিন্দলাল গৃহে প্রত্যাগমন করিলে ভ্রমর জিজ্ঞাসা করিল, আজই এত রাত্রি পর্যন্ত বাগানে ছিলে কেন? বলছে, আজকে এত রাত পর্যন্ত তুমি বাগানে কি করছিলে? গোবিন্দলাল, কেন জিজ্ঞাসা করিতেছ? আর কখনো কি থাকি না? আমি কোনোদিনও কি থাকি না? ভ্রমর বলল, থাক, কিন্তু আজই তোমার মুখ দেখিয়া তোমার কথার আওয়াজে বোধ হইতেছে আজই কিছু হইয়াছে। গোবিন্দলাল বলল, কি হইয়াছে? ভ্রমর বলল, কি হইয়াছে তাহা তুমি না বলিলে আমি কী প্রকারে বলিব? আমি কি সেখানে ছিলাম? কেন, সেটা মুখ দেখিয়া বলিতে পারো না? গোবিন্দলাল বলল, মুখ দেখিয়া বলিতে পারো না? ভ্রমর বলছে, তামাশা রাখো, কথাটা ভালো কথা নহে, সেটা মুখ দেখিয়া বলিতে পারিতেছি। তোমার মুখ দেখে বুঝতে পারছি যে কথাটা নিশ্চয়ই ভালো কথা নয়, তাই তুমি বলতে পারছো না। আমায় বলো, আমার প্রাণ বড় কাতর হইতেছে। আচ্ছা, এবার দেখো, গোবিন্দলাল বলছে, কি হইয়াছে? ভ্রমর বলল, কি হইয়াছে তাহা তুমি না বলিলে আমি কি প্রকারে বলিব? আমি কি সেখানে ছিলাম? কেন, সেটা মুখ দেখিয়া বলিতে পারো না? ভ্রমর বলল, তামাশা রাখো তো, তুমি ঠাট্টা তামাশা রাখো, কথাটা ভালো কথা নয়। তুমি যদি মুখ ফুটে না বলো তাহলে আমি কি করে জানবো? আমায় বলো, আমার প্রাণ বড় কাতর হইতেছে। বলিতে বলিতে ভ্রমরের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। গোবিন্দলাল ভ্রমরের চক্ষের জল মুছাইয়া আদর করিয়া বলিলেন, আর একদিন বলিব ভ্রমর, আজ নহে। আজকে বলছি না, অন্য আরেকদিন তোমায় বলবো। ভ্রমর বলছে, আজ নহে কেন? গোবিন্দলাল বলল, তুমি এখন বালিকা, সে কথা বালিকার শুনিয়া কাজ নাই। তুমি তো এখন বালিকা, তাই বালিকা শুনে কি করবে এই কথাগুলো? ভ্রমর বলল, যেহেতু ভ্রমর বালিকা ছিল সেই জন্য তাকে ছোট মনে করে তাকে বলতো না, ঠিক আছে? এই যে রোহিণীকে বাঁচানোর কথাটা ও বললো না ভ্রমরকে, গোবিন্দলাল। ভ্রমর বলছে, কাল আমি কি বুড়া হইব? আমি কি কালকে বুড়ো হব সেই জন্য তুমি কালকে আমায় বলবে? গোবিন্দলাল বলল, কাল বলিব না, 2 বছর পরে বলিব। বলছে, আমি কালকে নয়, তোমাকে 2 বছর পরে আর একটু বড়ো হয়ে যাবে তখন বলবে, যখন ওর মধ্যে ম্যাচুরিটি আসবে তখন বলবে, এখন আর জিজ্ঞাসা করিও না। ভ্রমর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল, বলল, তবে যাই, 2 বছর পরেই বলিও। আমার শুনিবার বড় স্বাদ ছিল, কিন্তু তুমি যদি বলিলে না তবে আমি শুনিব কী প্রকারে? তুমি তো বললে না, আর তাহলে আমি কি করে জানবো? আমার বড় মন কেমন করিতেছে। আমি এই কথাটা শোনার জন্য আমার মনটা কেমন যেন করছে। কেমন একটা বড় ভারী দুঃখ ভ্রমরার মনের ভিতর অন্ধকার করিয়া উঠিতে লাগিল। মানে ভ্রমরের মনের ভিতরটা কেমন একটা দুঃখে অন্ধকার ঘনিয়ে এলো। মানে ভ্রমরের শোনার তো ইচ্ছা, তো ভ্রমরকে সেই মুহূর্তে গোবিন্দলাল বলল না, সেই জন্য তার মনে দুঃখ এলো। এবার বলছে, দেখো কোথায় গেল, হ্যাঁ, যেমন বসন্তের আকাশ বড় সুন্দর, বড় নীল, বড় উজ্জ্বল, সেই ভ্রমরের মনটাও তেমন, ঠিক আছে? কোথাও কিছু নেই, অকস্মাৎ একখানা মেঘ উঠিয়া চারিদিক আঁধার করিয়া ফেলে। মানে হঠাৎ কথাটা গোবিন্দলাল যদি ওকে বলে দিত তাহলে জানতে পারতো। এবং সে জানো ভ্রমর কেমন প্রকৃতির, সে রোহিণীকে কী করতো না করতো, কিন্তু হয়তো গোবিন্দলালের ওপরে রাগ করতো, অনেক কিছু হতো, সেই কারণে কিন্তু গোবিন্দলাল বলল না। কিন্তু হঠাৎ করে কোনো একটা অজানা জিনিস যখন কারোর মনে উদয় হয়, জানার আগ্রহটা থেকে যায়, তখন তার মনে দুঃখই হয় এবং সেই দুঃখের অন্ধকারে সে যেন ভেসে যায়। যাই হোক, আঁধার করিয়া ফেলে। ভ্রমরার বোধ হইল যেন তার বুকের ভিতরে তেমনই করে একটা মেঘ একটা মেঘ উঠেছে, কালো মেঘ সহসা চারিদিক আঁধার করিয়া ফেলিল এবং ভ্রমরের চোখে জল আসিতে লাগলো। এবার মানে ভ্রমরের বুক ফেটে গেল, কান্নায় ভেঙে পড়ল। ভ্রমর মনে করিল, আমি অকারণে কাঁদিতেছি, আমি বড় দুষ্ট হইয়াছি। সে আবার মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে আমি তো ভীষণ দুষ্টু হয়ে গেছি। হ্যাঁ, তাহলে অকারণে, দেখেছো, বুঝতেই পারছো, সে বালিকা ছিল, বালিকা সুলভ মনোভাব এখানে। তো যাই হোক, সে অকারণে কাঁদছে, সে নিজেই বলছে সে অকারণে কাঁদছে। আমার স্বামী রাগ করবেন, আমি যদি কাঁদি তাহলে আমার স্বামী গোবিন্দলাল রাগ করবেন। অতএব ভ্রমর কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া গিয়া কোণে বসিয়া পা ছাড়িয়া অন্নদামঙ্গল পড়িতে লাগিল। তাহলে ভ্রমর কোন বই পড়তো? উত্তর হবে অন্নদামঙ্গল। কি মাথা মুন্ডু পড়িল তাহা বলিতে পারি না, কিন্তু বুকের ভিতর হইতে সে কালো মেঘখানা কিছুতেই নামিল না। এই গেল অষ্টাদশ পরিচ্ছেদ, ঠিক আছে? আচ্ছা, দেখো ঊনবিংশ পরিচ্ছেদে কি আছে। গোবিন্দলাল বাবু জ্যাঠামশাইয়ের সঙ্গে বৈষয়িক কথোপকথনে প্রবৃত্ত হইলেন।
তখন কি হলো তারপর মানে 19 পরিচ্ছেদেই আছে কিন্তু গোবিন্দলাল আবার পুনরায় জ্যাঠামশাই কৃষ্ণকান্ত রায়ের সাথে বৈষয়িক ব্যাপারে কথোপকথন করছিল। কথোপকথন চলে কোন জমিদারির বিরূপ অবস্থা তাহা সকল জিজ্ঞাসা করিতে লাগিলেন। কৃষ্ণকান্ত গোবিন্দলালের বিষয়ানুরাগ মানে বিষয়ের প্রতি অনুরাগ দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা যদি একটু একটু দেখো শোনো তবে বড় ভালো হয়। দেখো আমি আর কয়দিন, তোমরা এখন হয়তো সব দেখিয়া শুনিয়া না রাখিলে আমি মরিলে কিছু বুঝিতে পারিবে না। তুমি এখন থেকে যদি না সব কিছু তোমরা দেখে শুনে রাখো তাহলে বুঝতে পারবে না। দেখো আমি বুড়া হইয়াছি, আর কোথাও যাইতে পারি না, কিন্তু বিনা তদারকে মহাল সব খারাপ হইয়া উঠিল। বলছে মহল কি হলো, মহাল মানে সমস্ত জমিদারি বিনা তদারকে, অর্থাৎ জমিদারি দেখাশোনা করার মতো, তাহলে জমিদারি দেখাশোনা করার মতো কেউ নেই, বিনা তদারকে মহাল বড় মানে সব খারাপ হয়ে উঠল। তো গোবিন্দলাল বলিলেন, আপনি পাঠাইলে আমি যাইতে পারি, আমারও ইচ্ছা সকল মহালগুলি একবার দেখে আসি, মানে যে যে জায়গায় জমিদারি আছে সেই সব জায়গাগুলো দেখে আসি। কৃষ্ণকান্ত আহ্লাদিত হইলেন, বলিলেন, আমার তাহাতে বড় আহ্লাদ, তুমি যদি যাও। আপাতত বন্দরখালিতে কিছু গোলমাল উপস্থিত। বন্দরখালি একটা জায়গায় তাদের জমিদারি ছিল, তো কোথায় জমিদারি উল্লেখ করতে বললে যে জায়গার কথা, এখানে বন্দরখালির কথা বলা হয়েছে, সেখানে সে যাবে গোবিন্দলাল। নায়েব বলিতেছে যে প্রজারা ধর্মঘট করিয়াছে, টাকা দেয় না। প্রজারা বলে যে আমরা খাজনা দিতেছি, নায়েব উসুল দেয় না। তোমার যদি ইচ্ছা থাকে তবে বলো, আমি তোমাকে সেখানে পাঠাইবার উদ্যোগ করি। তুমি যদি গোবিন্দলালকে বলছে কৃষ্ণকান্ত যে তুমি যদি যেতে চাও বলো, তাহলে তোমাকে পাঠানোর ব্যবস্থা করছি। গোবিন্দলাল সম্মত হইলেন। গোবিন্দলালের যে মনের অবস্থা ছিল, সেই মনের অবস্থা থেকে তিনি উদ্ধার পাওয়া, সে আবার নিজে উদ্ধার পাওয়ার জন্য সম্মত এমনিই হলো। তিনি এই জন্যই কৃষ্ণকান্তের কাছে আসিয়াছিলেন। তাহার এই পূর্ণ যৌবন মনোবৃত্তি সকল উদ্বেলিত সাগর তরঙ্গ তুল্য, প্রবল রূপতৃষা অত্যন্ত তীব্র। ভ্রমর হইতে সে তৃষ্ণা নিবারিত হয় নাই, মানে ভ্রমরে সে তো যৌবন বয়স তার, সে তো যুবক ছিল, এবং ভ্রমরও তো যুবতী, সেই কারণে সেই ভ্রমরকে ছেড়ে কোথাও যায়নি। নিদাঘের নীল মেঘমালার মতো রোহিণীর রূপ, রোহিণীর প্রতিও সে আকৃষ্ট হয়ে পড়েছিল। রোহিণীর রূপটা সে ভুলতে পারছে না। সেই চাতকের লোচন পথের উদিত হইল। চাতক বলতে এখানে নিজের গোবিন্দলালের কথাই এখানে বলা হয়েছে। প্রথম বর্ষার মেঘ দর্শনে চঞ্চলা ময়ূরীর মতো গোবিন্দলালের মন রোহিণীর রূপ দেখিয়া নাচিয়া উঠিল। গোবিন্দলাল তাহা বুঝিয়া মনে মনে শপথ করিয়া স্থির করিলেন, মরিতে হয় মরিব, কিন্তু তথাপি ভ্রমরের কাছে অবিশ্বাসী বা কৃতঘ্ন হইব না। আমি ভ্রমরকে ঠকাতে পারবো না। তিনি মনে মনে স্থির করিলেন যে বিষয়কর্মে মনোনিবেশ করিয়া রোহিণীকে ভুলিব। আমি আমার বিষয় কাজে মানে আমি মনোযোগ দেব এবং মনোনিবেশ করব, তাহলে আমি রোহিণীকে ভুলে যাব। স্থানান্তরে গেলে, অন্য স্থানে চলে গেলে নিশ্চিন্তে সে ভুলিতে পারিবে, নিশ্চিত ভুলিতে পারিব। অর্থাৎ গোবিন্দলাল নিজে নিজেই এটা মনে মনে ভাবল। এইরূপ মনে মনে সংকল্প করিয়া তিনি পিতৃব্যের কাছে গিয়া বিষয়ালোচন করিতে বসিয়াছিলেন। পিতৃব্য বলতে এখানে কৃষ্ণকান্ত রায়, রামকান্ত রায় তো মারা গেছে অনেক দিন আগেই, প্রত্যেকে জানো, আগের পরিচ্ছেদে পড়িয়ে দিয়েছি। তাহলে পিতৃব্য অর্থাৎ পিতার তুল্য সেই কৃষ্ণকান্ত রায়ের কাছে গিয়ে সে এই বিষয় আশয় সম্পর্কে আলোচনা করতে শুরু করেছিল। বন্দরখালির কথা শুনিয়া আগ্রহ সহকারে তথায় গমনে সম্মত হইলেন। ভ্রমর শুনিল মেজবাবু দেহাতে যাইবেন। এটা কিন্তু মেজবাবু বলতে এখানে কে, গোবিন্দলাল দেহাতে যাবে, অর্থাৎ গ্রামের বাইরে যাবে। ভ্রমর ধরিল আমিও যাইব। কাঁদাকাটি হাঁটাহাঁটি পড়িয়া গেল, কিন্তু ভ্রমরের শাশুড়ি কিছুতেই যাইতে দিলেন না। তরণী সজ্জিত করিয়া ভৃত্যবর্গে পরিবেষ্টিত হইয়া ভ্রমরের মুখচুম্বন করিয়া গোবিন্দলাল 10 দিনের পথ বন্দরখালি যাত্রা করলেন। তাহলে বন্দরখালি গোবিন্দলাল কত দিনের জন্য যাত্রা করেছিলেন? 10 দিনের জন্য। ঠিক আছে, কিসে করে গিয়েছিলেন? তরণীতে, অর্থাৎ নৌকাতে করে। তরণী সজ্জিত করিয়া ভৃত্যবর্গে পরিবেষ্টিত, ভৃত্যবর্গকে নিয়েই গিয়েছিল। ভ্রমর আগে মাটিতে পড়িয়া কাঁদিল, তারপর উঠিয়া অন্নদামঙ্গল ছিঁড়িয়া ফেলিল, খাঁচার পাখি উড়াইয়া দিল, পুতুল সকল জলে ফেলিয়া দিল। পুতুল খেলতো ভ্রমর, ঠিক আছে। টবের ফুলগাছ সকল কাটিয়া ফেলিল, আহারের অন্ন পাচিকার গায়ে ছড়াইয়া দিল, চাকরানির খোঁপা ধরিয়া ঘুরাইয়া ফেলিয়া দিল, ননদের সঙ্গে কোন্দল করিল। এইরূপ নানা প্রকার দৌরাত্ম করিয়া শয়ন করিল, শুয়ে পড়ল। শুইয়া চাদর মুড়ি দিয়া আবার কাঁদিতে আরম্ভ করিল। এদিকে অনুকূল পবনে, মানে বাতাস খুব অনুকূলে চলছে, সেই অনুকূল পবনে চালিত হইয়া গোবিন্দলাল তরণী তরঙ্গিনী তরঙ্গ বিভিন্ন করিয়া চলিল। এবার দেখো 20তম পরিচ্ছেদ। কিছু ভালো লাগে না। ভ্রমর একা। ভ্রমর শয্যা তুলিয়া ফেলিল, বড় নরম খাটের পাখা খুলিয়া ফেলিল,
বাতাস বড় গরম, চাকরানীদিগকে ফুল আনিতে বারণ করিল, ফুলে বড় পোকা হয়ে গেছে, পোকা তাস খেলা বন্ধ করিল সহচরীগণ। তাহলে ভ্রমর কী কী করতো দেখো, ভ্রমর তাসও খেলতো, ঠিক আছে। তাস খেলা বন্ধ করিল সহচরীগণ, জিজ্ঞাসা করিলে বলিত তাস খেলিলে শাশুড়ি রাগ করেন। সুচ সুতা উল প্যাটার্ন সব একে একে পাড়ার মেয়েদের বিলাইয়া দিল, যা যা ছিল ও যে সুচ সুতো যা যা সেলাইয়ের কাজকর্ম করতো সব বিলিয়ে দিল, উল যা যা কাঁটা উল সব কিছু সে পাড়ার মেয়েদের মধ্যে বিলিয়ে দিল। জিজ্ঞাসা করিলে বলিল যে বড় চোখ জ্বালা করে, বস্ত্র মলিন কেন? কেহ জিজ্ঞাসা করিলে ধোপাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে গৃহ পরিপূর্ণ। চারিদিকে তো ওর ঘরে কিন্তু সব জায়গায় ধোয়া বস্ত্র, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র, কিন্তু ও ময়লা পোশাক পরতো। ও তার মানে কি আলু থালু বেসে থাকতো। মাথার চুলের সঙ্গে চিরুনির সম্পর্ক রহিত হইয়া আসিয়াছিল। গোবিন্দলাল তাকে ছেড়ে চলে গেছে, মাথার চুল আঁচড়াতো না, উলু বনের খড়ের মতো চুল বাতাসে দুলিত। জিজ্ঞাসা করিলে ভ্রমর হাসিয়া চুলগুলি হাত দিয়া টানিয়া খোঁপায় গুজিত। ওই পর্যন্ত। আহারাদির সময় ভ্রমর নিত্য বাহানা করিতে আরম্ভ করিল। ভ্রমর নিত্য বাহানা করিতে খাবার সময় খেত না, আমি খাইব না, আমার জ্বর হইয়াছে এইগুলো বলে, এই সমস্ত কথাগুলো ইত্যাদি বলে। আচ্ছা, এবার দেখো, শাশুড়ি কবিরাজ দেখাইয়া পাচন ও বড়ির ব্যবস্থা করিয়া ক্ষীরোদার প্রতি ভার দিলেন যে বৌমাকে ওষুধগুলি খাওয়াইবি। ক্ষীরোদাকে বলল যে যা বৌমাকে ওষুধগুলো খাওয়া। বৌমা ক্ষীরি ওই ক্ষীরোদা ছিল ওর সব থেকে কাছে যে থাকতো, সবসময় ওর দেখভাল করতো যে ক্ষীরোদা, তাকে ক্ষীরি বলে ডাকতো। বৌমা ক্ষীরির হাত হইতে বড়ি পাচন কাড়িয়া লইয়া জানালা গলাইয়া ফেলিয়া দিল। কে? ভ্রমর। ক্রমে বৌমা বলতে এখানে ভ্রমরের কথা বলা হয়েছে। ক্রমে ক্রমে এতটা বাড়াবাড়ি ক্ষীরি চাকরানি ছিল, ক্ষীরি চাকরানির চোখে অসহ্য হইয়া উঠিল। ক্ষীরি বলিল, ভালো বউ ঠাকুরানী, কার জন্য তুমি অমন করো? যার জন্য তুমি আহার নিদ্রা ত্যাগ করলে তিনি কি তোমার কথা একদিনের জন্য ভাবেন? তুমি মরতেছ কেঁদে কেটে, আর তিনি হয়তো হুকার নল মুখে দিয়া চক্ষু বুঝিয়া রোহিণী ঠাকুরানীকে ধ্যান করিতেছেন। কি বললো? তুমি হয়তো এখানে কাঁদছো, এখানে কেঁদে কেটে তুমি আহার নিদ্রা ত্যাগ করেছো, কিন্তু খাবার খাচ্ছ না, তুমি নিদ্রা ত্যাগ করেছো। তা ওইদিকে তো যার কথা ভাবছো সে তোমার কথা ভাবছে না। এই যে ক্ষীরোদা তার মনে বীজ ঢেলে দিল যে সে রোহিণী ঠাকুরানীর মুখে হুকো গুঁজে সে রোহিণী ঠাকুরানী ধ্যান করছে। ভ্রমর ক্ষীরিকে ঠাস করিয়া এক চড় মারিল। ভ্রমরের হাত বিলক্ষণ চলিত, প্রায় কাঁদো হইয়া বলিল, তুই যা ইচ্ছা তাই বকবি তো আমার কাছ থেকে উঠিয়া যা, তুই যা ইচ্ছা তাই বলবি তো আমার কাছে থাকবি না। ক্ষীরি বলিল, তার চড় চাপড় মারিলেই কি লোকের মুখ চাপা থাকিবে? লোকে তো সেটা মানে না, লোকে তো অন্য কথাই বলে। তুমি রাগ করিবে বলিয়া আমরা ভয়ে কিছু বলিব না, কিন্তু না বলিলেও বাঁচি না। পাঁচি চারালুনিকে ডাকিয়া জিজ্ঞাসা করিয়া দেখো দেখি সেদিন অত রাত্রে রোহিণী বাবুর বাগান হইতে আসিতেছিল কি না? কেউ একজন দেখেছিল যে রোহিণী ওই গোবিন্দলালের বাগান বাড়ি থেকে আসছিল। ক্ষীরোদার কপাল মন্দ, তাই এমন কথা সকালবেলা ভ্রমরের কাছে বলিল। ভ্রমর উঠিয়া দাঁড়াইয়া ক্ষীরোদাকে চরের উপর চর মারিল, কিলের উপর কিল মারিল, তাহাকে ঠেলা মারিয়া ফেলিয়া দিল, তাহার চুল ধরিয়া টানিল, শেষে আপনি কাঁদিতে লাগিল। ক্ষীরোদা মধ্যে মধ্যে ভ্রমরের কাছে চটটা চাপড়টা খাইতো। ক্ষীরোদা মাঝে মাঝেই ভ্রমরের কাছে চট চাপড় খেত। কখনো রাগ করিত না, কিন্তু আজই কিছু বাড়াবাড়ি হলো, আজ একটু রাগিল ক্ষীরোদা, মানে প্রচণ্ড পরিমাণে তাকে মেরেছে। বলিল, তা ঠাকুরও না আমাদের মারিলে ধরিলে কি হইবে? তোমারই জন্য আমরা বলি, তোমাদের কথা লইয়া লোকে একটা হই হই করে, আমরা তা সইতে পারি না। তা আমার কথা বিশ্বাস না হয় তুমি পাঁচিকে ডাকিয়া জিজ্ঞাসা করো, পাঁচি একজন ছিল, তাকে ডেকে তুমি জিজ্ঞেস করো। ভ্রমর ক্রোধে দুঃখে কাঁদিতে কাঁদিতে বলিতে লাগলো, তোর জিজ্ঞাসা করিতে হয় তুই করগে, আমি কি তোদের মতো ছুঁচো পাঁজি যে আমার স্বামীর কথা পাঁচি চারানিকে জিজ্ঞাসা করিতে যাইব? আমার স্বামীর কথা আমি পাঁচিকে কেন জিজ্ঞেস করতে যাব? তুই এত বড় কথা আমাকে বলিস? ঠাকুরানীকে বলিয়া আমি ঝাঁটা মেরে তোকে দূর করিয়ে দেব। তুই আমার সম্মুখ হইতে দূর হইয়া যা, তুই এক্ষুনি আমার সামনে থেকে দূরে যা। তখন সকালবেলা উত্তম মধ্যম ভোজন করিয়া ক্ষীরোদা ওরফে ক্ষীরি চাকরানী রাগে গড়গড় করিতে করিতে চলিয়া গেল। এদিকে ভ্রমর ঊর্ধ্বমুখে সজল নয়নে যুক্ত করে
মনে মনে গোবিন্দলালকে ডাকিয়া বলিতে লাগিল, হে গুরু, শিক্ষক, ধর্মজ্ঞ, আমার একমাত্র সত্যস্বরূপ, তুমি কি সে? ও তাকে তার স্বামীকে সে দেবতা মনে করতো, ঠিক আছে, তার শিক্ষক, তাকে পড়াতো, ধর্মজ্ঞ, আমার একমাত্র সত্যস্বরূপ, তুমি কি সেদিন এই কথা আমার কাছে গোপন করিয়াছিলে? তুমি কি এই কথাই সেদিন তুমি আমাকে বলনি? তার মনের ভিতর যে মন, হৃদয়ের যে লুক্কায়িত স্থান কেহ কখনো দেখিতে পায় না, যেখানে আত্মপ্রতারণা নাই, সেখান পর্যন্ত ভ্রমর দেখিলেন স্বামীর প্রতি অবিশ্বাস নাই। ও নিজের সাথে নিজে প্রতারণা করবে না, সেই বিশ্বাস করতো যে গোবিন্দলাল তাকে ছাড়া অন্য কারোর কাছে যেতে পারে না, সেই জন্য সে বিশ্বাস করে তার স্বামীকে। তো স্বামীর প্রতি অবিশ্বাস নেই, অবিশ্বাস ছিল না বলেই সে নিজের সাথে আত্মপ্রতারণা করলো না। অবিশ্বাস হয় না। ভ্রমর কেবল একবার মাত্র মনে ভাবিলেন যে তিনি অবিশ্বাসী হইলেই বা এমন দুঃখ কী? বলতে সে যদি অবিশ্বাসীও হয়, মানে যদি গোবিন্দলাল অবিশ্বাসেরও পাত্র হয়ে থাকে, যদি অবিশ্বাসীও হয়, তাহলে এমন দুঃখের কি আছে? আমি মরিলেই সব ফুরাইবে, বলছে আমি যদি মরে যাই তাহলেই তো সব ফুরিয়ে যাবে, তাই না? ভ্রমর ভাবলো সে আত্মহত্যা করবে, মানে সেটা বলেনি, এখানে উল্লেখ করা নেই যে আত্মহত্যা করবে, সে বলছে এমনি বলছে আমি মরলেই তো সব ফুরিয়ে যায়। হিন্দুর মেয়ে মরুক বড় সহজ মনে করে, বলছে হিন্দুর মেয়ে তো বড় সহজ মনে করে, মরাটাকে বড় সহজ মনে করে, এখানে তাই আছে, হ্যাঁ, মরাটাকে বড় সহজ মনে করে। আচ্ছা, তারপর দেখো, আশা করি এতগুলো পরিচ্ছেদ, এই 3টে পরিচ্ছেদ বুঝতে কোথাও অসুবিধে হয়নি, সোজা সাপটা আছে, কোথাও বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। 61তম পরিচ্ছেদ দেখো, এখন ক্ষীরি চাকরানি মনে করিল যে এ বড় কলিকাল, একরত্তি মেয়েটা আমার কথা বিশ্বাস করে না, বা এটা তো ঘোর কলিযুগ, আমার কথা বিশ্বাস করছে না একটা ছোট্ট মেয়ে, একরত্তি মেয়ে। ক্ষীরোদার সরল অন্তঃকরণে ভ্রমরের উপর রাগ দেশাদি কিছুই নাই, মানে ক্ষীরোদা ভ্রমরের উপর রাগই করলো না। সে ভ্রমরের মঙ্গলাকাঙ্ক্ষিনী বটে, তাহার অমঙ্গল চাহে না, তবে ভ্রমর যে তাহার ঠকামি কানে তুলিল না সেটা অসহ্য। মানে ক্ষীরোদা কিন্তু এমন প্রকৃতির ছিল, সে কিন্তু এমন এক নারী ছিল, সে তো চাকরানি ছিল বটে, কিন্তু সেও তো এক নারী, তার এমন মানসিকতা ছিল। এখানে কি বলছিলাম, হ্যাঁ বলছিলাম যে ক্ষীরোদা এমন প্রকৃতিরই মানুষ ছিল, সে কিন্তু সত্যটাকে যদি অস্বীকার করে কেউ, সেটা সে সহ্য করতে পারতো না, ঠিক আছে? তো সে যাই হোক, সে জানতো যে রোহিণী এখানে খারাপ, এবং রোহিণীর সাথে গোবিন্দলালের নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে সেদিনের, যেহেতু পাঁচি চালালনি দেখেছিল, সেই জন্য সে জানে পাঁচি চালালনি তো মিথ্যে কথা বলবে না, মিথ্যে বলে লাভ কী, তাই না? কিন্তু সেটা যে ভ্রমর বিশ্বাস করলো না, সেটাই তার অসহ্য হয়ে উঠল, বুঝতে পেরেছো? তো ক্ষীরোদা বলছে সেটা অসহ্য। ক্ষীরোদা তখন তবে ভ্রমর যে তাহার ঠকামি কানে তুলিল না সেটা অসহ্য। ক্ষীরোদা তখন সুচিক্কণ দেহযষ্টি সংক্ষেপে তৈলনিষিক্ত করিয়া রং করা গামছাখানি কাঁধে ফেলিয়া কলসি কক্ষে বারুণীর ঘাটে স্নান করিতে চলিল। ক্ষীরোদা আর কিছু ভ্রুক্ষেপ করলো না, সে তার মতো করে তেল মেখে সে কী করলো, কলসিটাকে কক্ষে নিয়ে সে বারুণীর ঘাটে স্নান করতে গেল, গামছাখানি কাঁধে ফেলিয়া, ঠিক আছে? এবার ভ্রমর যে তাকে অবিশ্বাস করেছে সে কথা তার আর মনে থাকলো না। আচ্ছা, হরমণি ঠাকুরানী বাবুদের বাড়ির একজন পাচিকা অর্থাৎ রান্না করতো যারা, তাদেরকে পাচিকা বলা হতো, আর যারা ছেলে ছিল তাদেরকে পাচক বলা হতো, ঠিক আছে? হরমণি ঠাকুরানী ছিল বাবুদের বাড়ির একজন পাচিকা, সেই সময় বারুণীর ঘাট হইতে স্নান করিয়া আসিতেছিল। প্রথমে তাহার সঙ্গে সাক্ষাৎ হইল। হরমণিকে দেখিয়া ক্ষীরোদা আপনা আপনি বলিতে লাগিল, বলে যার জন্য চুরি করি সেই বলে চোর, আর বড় লোকের কাজ করা হলো না, কখনকার মেজাজ কেমন থাকে তার ঠিকানাই নাই। হরমণি একটু কোন্দলের গন্ধ পাইয়া ভাবলো যে ওদের বাড়িতে নিশ্চয়ই একটা বড় বিবাদ, ঝগড়াঝাটি, কোন্দল হয়েছে। তো সেই গন্ধ পাইয়া দাহিন হাতের কাঁচা কাপড়খানা ডান দিকের হাতের কাঁচা কাপড়খানা বাঁ হাতে রাখিয়া জিজ্ঞাসা করে, কী লো ক্ষীরোদা, আবার কি হয়েছে? বলছে আবার কি হলো? তখন ক্ষীরোদা তখন মনের বোঝা নামাইল, সব বলিল, দেখি গা, পাড়ার কালামুখীরা বাবুর বাগানে বেড়াইতে যাবে, আর তা আমরা চাকর বাকর, আমরা কি তা মুনিবের কাছে বলিতে পারি না? আমরা মুনিবের কাছে তো চাকর বাকর বলেই দেবো যে কে গেছে বাবুর বাগান বাড়িতে। হরমণি কি বলছে দেখো,
সে কিলো পাড়ার মেয়ে আবার বাবুর বাগানে বেড়াইতে কে গেল? বলছে পাড়ার মেয়েটা আবার কে? ক্ষীরোদা বলছে আর কে যায়, সেই কালামুখী রোহিণী। হরমণি, কি পোড়া কপাল, রোহিণীর আবার এমন দশা কতদিন? কোন বাবুর বাগানে রে ক্ষীরোদা? ক্ষীরোদা মেজবাবুর নাম করিল। তখন দুইজনে একটু চাওয়াচাই করিয়া একটু রসের হাসি হাসিয়া যে যেদিকে যাইবা সে সেই দিকে গেল। কিছু দূর গিয়ায় ক্ষীরোদার সঙ্গে পাড়ার রামের মার দেখা হলো। পাড়ায় রাম বলে একজন ছিল, তার মায়ের দেখা হলো। ক্ষীরোদা তাহাকেও হাসির ফাঁদে ধরিয়া ফেলিয়া দাঁড় করাইয়া রোহিণীর দৌরাত্মের কথা পরিচয় দিল। আবার দুজনে হাসি চাহনি ফেরাফেরি করিয়া অভীষ্ট পথে গেল। এইরূপে ক্ষীরোদা পথে রামের মা, শ্যামের মা, হাড়ি তাড়ি পাড়ি যারা দেখা পাইল তাহারই কাছে আপন মর্মপীড়ার পরিচয় দিয়া পরিশেষে সুস্থ শরীরে প্রফুল্ল হৃদয় সেই কথাগুলো বলতে পেরেছে এবং হাসাহাসি করেছে। তার মনটা একটা প্রফুল্লে আন্দোলন যাকে বলে, মানে আনন্দিত হয়ে গেছে, প্রফুল্লিত হয়ে প্রফুল্লে সে প্রফুল্ল হৃদয়ে বারণী স্ফটিক বাড়ি রাশির মধ্যে অবগাহন করিল। এদিকে হরমণি রামের মা, শ্যামের মা, হাড়ি তাড়ি পাড়ি যাহাকে যেখানে দেখিল তাহাকে সেইখানে ধরিয়া শুনাইয়া দিল। হরমণিকে বলেছে ক্ষীরোদা, হরমণি আবার অন্যদেরকে আবার শোনাচ্ছে যে শুনে রোহিণী হতভাগিনী মেজবাবুর বাগানে বেড়াইতে গিয়াছিল। 1-0-10 হইল, 1-0-10 হইল, 10-0-100 হইল, 100-0 হইল। যে সূর্যের নবীন কিরণ তেজস্বী না হইতে হইতে এই ক্ষীরি প্রথম ভ্রমণে দেখো, তার মানেটা কি? 1-0-10 হইল, 10-0-100, মানে কত লোক জেনে গেল। ক্ষীরোদা হরমণিকে বলল, ক্ষীরোদা অন্যজনকেও বলল, হরমণি আবার গিয়ে ওই ধরনের আরও ক্ষীরোদা যাদের বলেছে ওই ধরনের আরও মানুষজনকে বলল, তারা আবার অন্যজনকে বলে পুরো রাষ্ট্র হয়ে গেল। ঠিক আছে কথাটা? যে সূর্যের নবীন কিরণ তেজস্বী না হইতে হইতেই ক্ষীরি প্রথম ভ্রমরের সাক্ষাতে রোহিণীর কথা পাড়িয়াছিল। মানে সূর্যের নবীন কিরণ তেজস্বী হইতে অর্থাৎ প্রভাতে সকালবেলায় যখন সূর্যের নতুন সূর্যোদয়ের নতুন কিরণটা যখন তেজস্বী, অত জোরালো আলো রোদ ওঠেনি, যখন ঝলমলে আকাশ ছিল, তখনই সকালই বলেছিল ভ্রমরের কাছে রোহিণীর কথা। তাহার অস্তগমনের পূর্বেই গৃহে গৃহে ঘোষিত হলো। সূর্য অস্তই গেল না, সব ঘরে জেনে গেল কথাগুলো। রোহিণী গোবিন্দলালের অনুগৃহীতা। কেবল বাগানের কথা হইতে অপরিমেয় প্রণয়ের কথা হইতে অপরিমেয় অলঙ্কারের কথা নিজেরাই বানিয়েছে যে এরকম যেহেতু বাগান বাড়ি থেকে বেরিয়েছে নিশ্চয়ই প্রণয়ের কথা হয়েছে, অপরিমেয় অলঙ্কারের কথা হয়েছে, আরও কত কথা উঠিল। তা আমি হে রটনা কৌশলময়ী কলঙ্ক কলিত কণ্ঠা কুলকামিনীগণ, তাহা আমি অধম সত্য শাসিত পুরুষ লেখক। এখানে কিন্তু বঙ্কিমচন্দ্র নিজে বলছেন, আমি উত্তম নই, আমি একদম অধম, খারাপ, সত্য শাসিত, আমি সত্য কথাই বলছি। নারী মন, এইগুলো নারী মন কত যে কুটিল হতে পারে এখানে উনি তুলে ধরেছেন। সত্য শাসিত পুরুষ লেখক আপনাদিগের কাছে সবিস্তারে বলিয়া বাড়াবাড়ি করিতে চাহি না। আমি বাড়াবাড়ি করছি না, এইসব ঘটে, এইসব হয়েওছে। ক্রমে ভ্রমরের কাছে সংবাদ আসিতে লাগিল। প্রথমে বিনোদিনী আসিয়া বলিল, সত্যি কিলা ভ্রমর? একটু শুষ্ক মুখে ভাঙা বুকে বলিল, কি সত্য ঠাকুরজি তখন ফুলধনুর মতো দুইখানি ভ্রু একটু জড়সড় করিয়া অপাঙ্গে একটু বৈদ্যুতি প্রেরণ করিয়া ছেলেটিকে কোলে টানিয়া বসাইয়া বলি রোহিণীর কথাটা কি সত্যি? ভ্রমর বিনোদিনীকে কিছু না বলিতে পারিয়া, যেহেতু ওর ননদ ছিল, ঠাকুরজি বলতো, কিছু না বলিতে পারিয়া তাহার ছেলেটিকে টানিয়া লইয়া কোনো বালিকা সুলভ কৌশলে তাকে কাঁদাতে শুরু করলো। বিনোদিনী বালককে স্তন্যপান করাইতে স্বস্থানে চলিয়া গেল, আবার নিজের জায়গায় চলে গেল। বিনোদিনীর পর সুরধ্বনি আসিয়া বলি মেজবউ, বলেছিল মেজবাবুকে ওষুধ করো। তুমি হাজারো গৌরবর্ণ নও, পুরুষ মানুষের মন তো কেবল কথায় পাওয়া যায় না। তুমি তো শ্যামলাবর্ণ, তুমি তো গৌরবর্ণ নও। পুরুষ মানুষকে কিন্তু রূপ দিয়েই জয় করতে হয়, একটু রূপগুণ চাই। তা ভাই রোহিণীর কি আক্কেল কে জানে? ভ্রমর বলিল, রোহিণীর আবার আক্কেল কি? সুরধুনি কপালে করাঘাত করিয়া বলিল, পোড়া কপাল, এত লোক শুনিয়াছে, কেবল তুই শুনিস নাই? মেজবাবু যে রোহিণীকে 7,000 টাকার গহনা দিয়াছে,
এই কথাটা রটেছে যে 7,000 টাকার গয়না দিয়েছে মেজবাবু রোহিণীকে, অর্থাৎ গোবিন্দলাল। ভ্রমর হাড়ে হাড়ে জ্বলিয়া মনে মনে সুরধনীকে যমের হাতে সমর্পণ করিল। মনে মনে সে যমের হাতে যাক সুরধনী। প্রকাশ্যে একটা পুত্তলের মুন্ডু মোচড় দিয়া ভাঙিয়া সুরধনীকে বলল, তা আমি জানি। একটা পুতুলের মুন্ডুর মোচড় দিয়ে মুন্ডুটা ভেঙে ফেললো, নিয়ে বলল, তা আমি জানি, খাতা দেখিয়াছি, তোর নামে 14,000 টাকার গহনা লেখা আছে। বলছে, তুই তো সুরধনী, তুইও তো আমার ননদ, তা তোর জন্য লেখা আছে 14,000 টাকার গয়না। বিনোদিনী সুরধনীর পর রামী, বামী, শ্যামী, কামিনী, রমণী, শারদা, প্রমোদা, সুখদা, বরদা, কমলা, বিমলা, শীতলা, নির্মলা, মাধু, নিধু, বিধু, তারিণী, নিস্তারিণী, দীনতারিণী, ভবতারিণী, সুরবালা, গিরিবালা, ব্রজবালা, শৈলবালা প্রভৃতি অনেকেই আসিল তার কাছে। এই সমস্ত নারীগণ এলো এদের কাছে, ভ্রমরের কাছে আসিয়া একে একে দুইয়ে দুইয়ে তিনে তিনে দুঃখিনী বিরহ কাতরা বালিকাকে জানাইল যে তোমার স্বামী রোহিণীর প্রণয়াসক্ত। সে জানলো, কীভাবে জানানো হলো দেখো এখানে উপন্যাসে, কীভাবে ভ্রমরকে জানানো হলো এই ঘটনাটা, যেটা গোবিন্দলাল তাকে বলল না, কিন্তু রাষ্ট্র হয়ে গেল ঘটনাটা, এবং সেটা ভ্রমর জানতে পারল। কেহ যুবতী, কেহ প্রৌঢ়া, কেহ বর্ষীয়সী, কেহ বা বালিকা, সকলেই আসিয়া ভ্রমরাকে বলিল, আশ্চর্য কী! সকলেই তো ছি ছি করতে শুরু করেছে, সকলেই ছি ছির থেকে বড় কথা, সকলেই তো এই ব্যাপারটাকে উপভোগ করছে, বুঝতে পেরেছ? তো এই বিষয়টা উপভোগ করছে। ভ্রমরকে বলল, এখানে কেউ বাদ নেই, যুবতী থেকে শুরু করে একেবারে ভ্রমরের মতো বয়সী বালিকা, প্রৌঢ়া পর্যন্ত এসেছে, বর্ষীয়সী কেউ। আশ্চর্য কি! মেজবাবুর রূপ দেখে কে না ভোলে, রোহিণীর রূপ দেখে তিনি না ভুলিবেন কেন? কেহ আদর করিয়া, কেহ চিরাইয়া, কেহ রসে, কেহ রাগে, কেহ সুখে, কেহ দুঃখে, কেহ হেসে, কেহ কেঁদে ভ্রমরকে জানাইল যে ভ্রমর তোমার কপাল ভাঙিয়াছে। কেউ তো আবার রাগ করছে, এ বাবা এমন করলো। তাও কেউ রসে হেসে ফেললো, মানে রসে বলতে কি মস্করা করে বলল। কেউ একটু সুখে, তার মনে মনে আনন্দ হচ্ছে ব্যাপারটাতে, বিষয়টাতে। কেউ আবার দুঃখ করলো, ভালো কেউ ছিল, কেউ হাসলো, এমনি হাসলো, কেউ কেঁদে কেঁদে বললো যে ঘটনাটা একদম বিষয়টা ভালো নয়, ভ্রমরের তো সব গেল। যারা ভ্রমরকে ভালোবাসতো এমনও ছিল। নানা ধরনের নারীর প্রসঙ্গ এখানে আনা হয়েছে। গ্রামের মধ্যে ভ্রমর সুখী ছিল, তাহার সুখ দেখিয়া সকলেই হিংসায় মরিত। হ্যাঁ, ভ্রমর কালো হলেও তাকে গোবিন্দলাল ভালোবাসতো। সে কত ধনী লোকের বাড়ির বউ, পুত্রবধূ ছিল একজনের, বা বউ ছিল, সেই জন্য ভ্রমরকে হিংসা করতো অনেকে। কালো কুৎসিতের এত সুখ, অনন্ত ঐশ্বর্য, দেবী দুর্লভ স্বামী, তাকে কলঙ্কশূন্য যশ, অপরাজিতাতে পদ্মের আদর, অপরাজিতা ফুলকে আবার পদ্মের আদর দেওয়া, আবার তার উপর মল্লিকা সৌরভ, মানে তাকে আবার মল্লিকার যে গন্ধ, সেই মল্লিকা ফুলের সৌরভ গ্রামের লোকের এত সহিত না। তাই পালে পালে দলে দলে কেহ ছেলে কোলে করিয়া, কেহ ভগিনী সঙ্গে করিয়া, কেহ কবরী বাঁধিয়া, মানে খোপা করে, কেহ কবরী বাঁধিতে বাঁধিতে, কেহ এলো চুলে, কেউ খোপা বাঁধতে বাঁধতে, কেউ এলো চুলে সংবাদ দিতে আসলেন খবরটা পেয়ে, ভ্রমর তোমার সুখ গিয়াছে। কাহারও মনে হইল না যে ভ্রমর পতিবিরহ বিধুরা, নিতান্ত দোষশূন্যা দুঃখিনী বালিকা। কেউ ভাবলো না এই কথাটা যে ও পতিবিরহে দুঃখী হয়ে গেছে। সে এই ঘটনাগুলো শুনলে তা আরও কতটা ভেঙে পড়বে, কেউ ভাবলো না। ভ্রমর আর সহ্য করিতে না পারিয়া দ্বার রুদ্ধ করিয়া হর্মতলে শয়ন করিল। দ্বার বন্ধ করে, হর্মতলে বলতে হাতটা মাথার ওখানে রেখে তার উপরে শুয়ে পড়ল। ধুল্ল লুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। সে কী করলো? ধুলিতে লুণ্ঠিত হয়ে মেঝেতে বসে কাঁদতে লাগলো। মনে মনে বলিল, শুয়ে পড়লো আবার কাঁদতে লাগলো। মনে মনে বলিল, হে সন্দেহ ভঞ্জন, হে প্রাণাধিক, তুমি আমার সন্দেহ, গোবিন্দলালকে তুমি আমার বিশ্বাস। আজ কাহাকে জিজ্ঞাসা করিব আমার কি সন্দেহ হয়? কিন্তু সকলেই বলিতেছে, সত্য না হইলে সকলে বলিবে কেন? তুমি এখানে নাই, আজই আমার সন্দেহ ভঞ্জন কে করিবে? তুমি না হলে এই সন্দেহটা ভাঙবে কে? একমাত্র তুমিই পারবে, সে ছাড়া কেউ পারবেও না। গোবিন্দলালই সত্যি কথাটা বলতে পারে, সে কাউকে আর বিশ্বাস করতে পারছে না, গোবিন্দলালকেই বিশ্বাস করছে। আমার সন্দেহ ভঞ্জন হইল না, তবে মরি না কেন? বলছে সন্দেহ ভঞ্জন, আমার তো সন্দেহটা থেকেই গেল, তো আমি মরছি না কেন? এই সন্দেহ লইয়া কি বাঁচা যায়? আমি কিভাবে বাঁচবো? আমি মরি না কেন? ফিরিয়া আসিয়া প্রাণেশ্বর, আমায় গালি দিও না যে ভ্রমরা আমায় না বলিয়া মরিয়াছে। তুমি কিন্তু এসে আমাকে বলবে না যে আমি তোমাকে না বলে মরেছি। তুমি আমাকে এত বড় কথা আমার কাছ থেকে তুমি লুকিয়েছিলে কেন? তুমি আমার সন্দেহটা তুমি এনেছো, তোমার জন্য এই সন্দেহ, তুমি সন্দেহটা ভেঙে দাও।
দ্বাবিংশতিতম পরিচ্ছেদ। দেখো এখন ভ্রমরেরও যে জ্বালা, রোহিণীরও সেই জ্বালা। কথা যদি রটিল, রোহিণীর কানেই বা উঠিবে না কেন? যেই কথাটা রটেছে রোহিণীর কানেও উঠেছে। রোহিণী শুনিল গ্রামের আশ্রজের গোবিন্দলাল তাহার গোলাম 7,000 টাকার অলঙ্কার দিয়াছে। কথা যে কোথা হইতে রটিল তাহা রোহিণী শুনে নাই, কোথা থেকে রটেছে সেটা রোহিণী শোনেনি। কে রটাইল তাহার কোনো তদন্ত করে নাই। একেবারে সিদ্ধান্ত করিল যে তবে ভ্রমরই রটাইয়াছে। তাকে বলল যে নিশ্চয়ই ভ্রমর রটিয়েছে, মানে মনে মনে সিদ্ধান্ত করলো যে ভ্রমর রটিয়েছে, নহিলে এত গায়ের জ্বালা কার? এত গায়ের জ্বালা তো হওয়ার কথা নয় ভ্রমর ছাড়া। রোহিণী ভাবিল ভ্রমর আমাকে বড় জ্বালাইলো, সেদিন চোর অপবাদ, আজ আবার এই অপবাদ। এ দেশে আর আমি থাকিব না, কিন্তু যাইবার আগে একবার ভ্রমরকে হাড়ে হাড়ে জ্বালাইয়া যাইব। রোহিণী না পারে এমন কাজই নাই। রোহিণী সব কিছু পারত। রোহিণী এমন মহিলা ছিল, ঠিক আছে, এমন নারী ছিল, এমন নারী অঙ্কন করেছেন বঙ্কিমচন্দ্র। ভ্রমণের মতো কিন্তু ওই রকম না, এ ছিল একদম সিরিয়াস দৃঢ়চেতা মহিলা। তো যাই হোক, ইহা তাহার পূর্ব পরিচয়ে জানা গিয়াছে। সে কেমন ছিল, সে কতটা ম্যাচিওর ছিল জানা গেছে। সেই জন্যই গোবিন্দলাল রোহিণীর এতে মানে রোহিণীর মোহে আকৃষ্ট হয়েছিল, মোহে পড়ে গিয়েছিল। রোহিণীর রূপে মুগ্ধ হয়েছিল, রূপে আকৃষ্ট হয়েছিল, রূপের মোহে পড়েছিল। যাই হোক, রোহিণী কোনো প্রতিবাসিনীর নিকট হইতে একখানি বানারসি শাড়ি ও 1 সুট গিলটির গহনা চাহিয়া আনিল। সন্ধ্যা হইলে সেইগুলি পুটুলি বাঁধিয়া সঙ্গে লইয়া রায়দিগের অন্তঃপুরে প্রবেশ করিল। তাহলে রায়দের বাড়িতে প্রবেশ করলো। যথায় ভ্রমর একাকিনী মৃৎশয্যায় শয়ন করিয়া একবার কাঁদিতেছে, একবার চক্ষের জল মুছিয়া কড়ি পানে চাহিয়া ভাবিতেছে। তথায় রোহিণী গিয়া পুঁটুলি রাখিয়া উপবেশন করলো। সেইখানে গিয়ে রোহিণী ওই পুঁটুলিটা রাখলো, যেটা শাড়ি আর গয়না রাখা ছিল, বেনারসি শাড়ি আর গয়না, পুঁটুলিটা রেখে সে কী করলো, বসলো, উপবেশন করিল। ভ্রমর বিস্মিত হইল, ভ্রমর কিন্তু অবাক হলো। রোহিণীকে দেখিয়া বিষের জ্বালায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সহিতে না পারিয়া ভ্রমর বলিল, তুমি সেদিন রাত্রে ঠাকুরের ঘরে চুরি করিতে আসিয়াছিলে? তুমি সেই দিন কৃষ্ণকান্ত রায়ের ঠাকুরের ঘরে তুমি চুরি করতে এসেছিলে? আজ রাত্রে কি আমার ঘরে সেই অভিপ্রায়ে আসিয়াছ নাকি? তুমি কি সেই জন্য আবার এইখানে সেই চুরি করতে এসেছো, সেই অভিপ্রায়ে? রোহিণী মনে মনে বলিল যে তোমার মুণ্ডপাত করিতে আসিয়াছি, তোমার মাথাটা কাটবো, মুণ্ডপাত করিতে আসিয়াছি। প্রকাশ্যে বলিল, এখন আর আমার চুরির প্রয়োজন নাই, আমি আর টাকার কাঙাল নহি। মেজবাবুর অনুগ্রহে আমার আর খাইবার পরিবার দুঃখ নাই, তবে লোকে যতটা বলে ততটা নহে। ভ্রমর বলিল, তুমি এখান হইতে দূর হও। রোহিণী সে কথা কানে না তুলিয়া বলিতে লাগিল, লোকে যতটা বলে ততটা নহে। লোকে বলে আমি 7,000 টাকার গহনা পাইয়াছি, মোট 3,000 টাকার গহনা আর এই শাড়িখানি পাইয়াছি, তাই তোমায় দেখাইতে আসিয়াছি। ঠিক আছে, 7,000 টাকা লোকে বলে কেন? এই বলিয়া রোহিণী বলছে, আমি তো আরও কম পেয়েছি, 3,000 টাকার গয়না শাড়ি পেয়েছি, 7,000 বলছে কেন? সে প্রচণ্ড রেগে গেছে এবং কয়েকটা শাড়ি গয়না জোগাড় করে এনে তাকে এই কথাগুলো বলছে। বুঝতে পেরেছো মনস্তত্ত্বটা? এই বলিয়া রোহিণী পুঁটুলি খুলিয়া বানারসি শাড়ি ও গিলটির গহনাগুলি ভ্রমরকে দেখাইল। ভ্রমর লাথি মারিয়া অলঙ্কারগুলি চারিদিকে ছড়াইয়া দিল। রোহিণী বলিল, সোনায় পা দিতে নাই। এই বলিয়া রোহিণী নিঃশব্দে গিলটির অলঙ্কারগুলি একে একে কুড়াইয়া আবার পুঁটুলি বাঁধিয়া নিঃশব্দে সেখান হইতে বাহির হইয়া গেল। আমাদের বড় দুঃখ রহিল, ভ্রমর ক্ষীরোদাকে পিটাইয়া দিয়াছিল, কিন্তু রোহিণীকে একটি কিলও মারিল না। এই আমাদের আন্তরিক দুঃখ। আমাদের পাঠিকারা উপস্থিত থাকলে রোহিণীকে যে স্বহস্তে প্রহার করিতেন। যে দেখো, ভ্রমরের দিক থেকে ভাবো কতটা রাগ হচ্ছে রোহিণীর ওপর, মারা তো দরকার। ভ্রমর ওইভাবে আবার ওর কাছে বলতে এসেছে, এইটা কিন্তু একটা ভালো দিক নয়। সে কোন মুখে আসে ভ্রমরের কাছে? ভ্রমরের তো সব গেল, তাই না? তারপরে সব জেনে ওই ঘটনাটা ঘটিয়েছে, আবার ওই আসছে সব কিছু জেনে, যেহেতু রটেছে, সত্য ঘটনাই তো রটেছে, সেইটা কেন ও যে 7,000 টাকার গয়নার কথা নাই হোক, তাই তো, সেই কথাটা নাই হোক, কিন্তু যে ঘটনাটা ঘটেছে, সে যে গোবিন্দলালের দিকেই আসক্তি তার ছিল, সে তো মনে মনে জানতো, তাহলে কেন সে ভ্রমরের কাছে এলো? এটা তো তার নিজের থেকেই তাকে আটকানো উচিত ছিল, কিন্তু সে আটকায়নি। আমাদের পাঠিকারা উপস্থিত থাকলে রোহিণীকে যে স্বহস্তে প্রহার করিতেন, তদ বিষয়ে আমাদিগের কোনো সংশয় নাই। স্ত্রীলোকের গায়ে হাত তুলিতে নাই এ কথা মানি, কিন্তু রাক্ষসী বা পিশাচির গায়ে যে হাত তুলিতে নাই এ কথা তত মানি না। তবে ভ্রমর যে রোহিণীকে কেন মারিল না তাহা বুঝাইতে পারি। ভ্রমর ক্ষীরোদাকে ভালোবাসিত, সেই জন্য তাহাকে মারপিট করিয়াছিল। রোহিণীকে ভালোবাসিত না, এই জন্য হাত উঠিল না।
ছেলে ছেলে ঝগড়া করিলে জননী আপনার ছেলেটিকে মারে, পরের ছেলেটিকে মারে না। রোহিণী তার আপনার কেউ ছিল না, তারপর সে তার সর্বনাশ করেছে ভ্রমরের। দেখো, সেই জন্য সে তাকে আপনও মনে করে না, কোনো কালেই করতো না, সেই জন্য তাকে মারেনি। ক্ষীরোদা সবসময় তার সাথে থাকতো, সেই জন্য তার ওপর অধিকার বোধ জন্মেছে, সেই কারণে সে মেরেছে। নিজের লোকটাকেই মারে। দুটো ছেলের মধ্যে যদি লড়াই হয়, নিজের ছেলেটাকেই তো সে মারবে। কেন এমন করলে? অপরের ছেলেকে কি সে মারবে না শাসন করবে? কোনো মাই সেটা করে না। এখানে কিন্তু রোহিণীকেই দোষ দেওয়া হচ্ছে, রোহিণীকেই খারাপ প্রতিপন্ন করা হচ্ছে। এখানে কখনোই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোহিণীকে সাপোর্ট করেননি। রোহিণীকে নয়, ভ্রমরকে সাপোর্ট করা হয়েছে। এইখান থেকে নারী মনস্তত্ত্বকে তুলে ধরা হচ্ছে। রোহিণীকে কিন্তু কখনোই বাস্তব প্রেক্ষাপটে কিন্তু রোহিণীর মতো যে সমস্ত নারী, তাদেরকে কিন্তু সাপোর্ট করছেন না, ঠিক আছে? সেই ধরনের নারীরা যদি বেড়ে যায় সমাজে, তাহলে কিন্তু সেই ধরনের নারীদের থেকে সংসার বাঁচানো কিন্তু যাবেই না, বা এক প্রকার সংসার ভেঙে যাবে। সংসার ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় যাবে যে একদমই বাজে অবস্থা হবে, তাই তো? সব কিছু ধ্বংসের মুখে তো সংসারই থাকছে না। একটা সংসার ধরো, প্রত্যেকটা সংসারে একজন করে রোহিণী আছে, তাকে যদি সাপোর্ট করা হয়, কোনো সাহিত্যিক লেখার মাধ্যমে কোনো দিনই এই ধরনের নারীকে সাপোর্ট করবে না। যতই ভ্রমর মারুক, যতই যাই হোক না কেন, রোহিণী এই দিকটা যখন রোহিণী তার কাছে বলতে এলো যে তুমি আমার নামে এতটা রটেছে, রোহিণীরও রাগ হয়েছে। তাহলে ও সেটাকে তার অ্যাঙ্গেল দিক থেকে ভাবলে, মানে তার দিক থেকে, তার মানে অ্যাঙ্গেলে ভাবলে, সে বলছে এতটা রটেছে, তাহলে আমি একটু নিজের মতো করে ব্যাপারটাকে করি। কেন এরকম মিথ্যে রটেছে? ঠিক আছে, এইটাই ঘটেছে, তা আমার নামে মিথ্যে বলা হয়েছে, 7,000 নয় 3,000 টাকা গয়না। তো ওর দিকটা থেকে দেখলে ও খুব ম্যাচিওর, তো সেইভাবে এসেও ভ্রমরের সাথে কথা বলি। কিন্তু ভ্রমরটাকেই আমরা সবাই সাপোর্ট করব। ভ্রমরকেই সাপোর্ট কেন করব? কারণ ভ্রমরের রাগ হওয়ারই কথা। ভ্রমর 1 নম্বর হচ্ছে, তাকে গোবিন্দলাল কিছু বলেনি। ভ্রমরের অধিকার আছে, ভ্রমর একজন গৃহবধূ, তাই তো? ভ্রমর গোবিন্দলালের স্ত্রী, সব থেকে অধিকার তার আগে, জানার অধিকার তার আগে। বাইরের লোকের কাছ থেকে সে শুনছে, রাগ তো এমনিই হবে। সেই কারণে ঘটনাটা তো খুব একটা ভালো ঘটনা নয়, তাই রোহিণীর ওপর রাগ হবে। তবুও সে রোহিণীকে মারলো না, মারা কিন্তু উচিত ছিল। ক্ষীরোদাকে মারছে, রোহিণীকে কেন চড়তাপুর? সেইটাও কিন্তু ভ্রমরের মনস্তত্ত্ব। ভ্রমরের রোহিণীর প্রতি কোনো রকম কোনো টানও নেই, কিছু নেই। ভ্রমরের কাছে যে ওইভাবে গয়নাটা দেখা যাচ্ছে, ভ্রমরকে আরও উত্তক্ত করতে এসেছে, তাই না? ভ্রমরকে আরও উত্তক্ত করতে এসেছে। যাই হোক, ভ্রমরকে সাপোর্ট করা হয়েছে। এই পর্যন্ত গেল। পরের পরিচ্ছেদে, পরের আলোচনা থাকবে, মানে পরের ক্লাসে থাকবে 23তম পরিচ্ছেদ, ঠিক আছে? ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে থাকো। ভালো লাগলে অবশ্যই আশা করছি ভালো লাগছে এবং বুঝতে পারছো, কোথাও অসুবিধা হচ্ছে না। লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।